আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ খবর হলো বাল্যবিবাহ ঠেকাতে ছাত্রীদের মাসে অর্থ সাহায্য, মন্ত্রিসভার অনুমোদন, নিযুত মাইনা প্রকল্পের সুবিধা পাবে 2 লক্ষ ছাত্রী, বছরে ব্যয় হবে 300 কোটি টাকা। বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প গত রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্পের বহুল প্রচার করা হয়েছে গত লোকসভা ভোটের সময়ও। অবশেষে নিযুত মাইনা প্রকল্পের রূপরেখায় আজ অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। চলতি বছরে 2 লক্ষ ছাত্রীকে ওই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এর জন্য সরকারের প্রথম বছরে ব্যয় হবে 300 কোটি টাকা। আগামী জুলাই মাস থেকে শুরু হবে প্রকল্পের ফর্ম বিতরণ। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর নিযুত মাইনা প্রকল্পের বিশদ সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, একাদশ শ্রেণী, কলেজ, স্নাতক পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি হওয়া ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে। দশম শ্রেণী পাশ করে একাদশে ভর্তি হওয়া মেয়েরা প্রত্যেক মাসে 1000 টাকা করে, কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীরা মাসে 1250 টাকা করে এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হলে ছাত্রীদের মাসে 2500 টাকা করে দেওয়া হবে। প্রত্যেক মাসের 11 তারিখ টাকা সরাসরি হস্তান্তর করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে গরমের ছুটির 2 মাস বাদ দিয়ে বছরে 10 মাস ওই টাকা পাবে ছাত্রীরা। বাছাই করা ছাত্রীদের অ্যাকাউন্টে প্রথম মাসের টাকা ঢুকবে 11 অক্টোবর। তবে ওই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক প্রথম ডিভিশনে উত্তীর্ণ যেসব ছাত্রী স্কুটি পাবে সরকারের কাছ থেকে, তারা ওই প্রকল্পের সুবিধা পাবে না। তবে কেউ যদি স্কুটি না নিয়ে নিযুত মাইনা প্রকল্পের সুবিধা নিতে চায়, তাকে দেওয়া হবে। প্রকল্পের আওতায় আসবে না বিধায়ক মন্ত্রীদের মেয়েরাও। বিধানসভার 126 জন সদস্যের পরিবার নিযুত মাইনা প্রকল্পের বাইরে থাকবে। তাছাড়া চড়া মাসুল দিয়ে যারা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই সব ছাত্রীরাও প্রকল্পের সুবিধা পাবে না। তবে বেঞ্চার হায়ার সেকেন্ডারি স্কুল, জুনিয়র কলেজের ছাত্রীদের আনা হবে প্রকল্পের আওতায়। বিবাহিত মেয়েদেরও প্রকল্পের বাইরে রাখা হয়েছে। বিবাহিত মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে নতুন করে ভর্তি হলেও নিযুত মাইনা প্রকল্পের সুবিধা পাবে না। পাঠ্যক্রমে ভর্তি হওয়ার পর মাঝপথে কারো বিয়ে হলেও নবীকরণের সময় বাদ দেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিযুত মাইনা প্রকল্প হচ্ছে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রস্তুত করা প্রকল্প। ফলে বিবাহিত ছাত্রীদের এর সুবিধা দেওয়া হবে না। আইন অনুযায়ী বিয়ের বয়স হলেও আমরা চাই অন্তত স্নাতক অবধি কোনো মেয়ের যাতে বিয়ে না দেন অভিভাবকরা। মেয়েটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, কারণ বিয়ের পরে উচ্চশিক্ষার কথা ছেড়ে ঘরের কাজে নেমে পড়তে হয় মেয়েদের। কলেজে ভর্তি চলছে বলেই জুলাই মাস থেকে শুরু হবে নিযুত মাইনা প্রকল্পের ফর্ম বিতরণ। সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে বিতরণ করা হবে ফর্ম। কলেজে বিশ্ববিদ্যালয়ে এর জন্য সচেতনতা সভা করা হবে। মন্ত্রী বিধায়করা যোগ দেবেন। নতুন করে ভর্তি হওয়া ছাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওই সরকারি প্রকল্প। তবে প্রত্যেক বছর নবীকরণ করতে হবে। অর্থ সাহায্য পাওয়া ছাত্রী নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়া মাঝপথে ছেড়ে দিয়েছে কিনা, কিংবা র্যাগিং, বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত কিনা, নবীকরণের সময় স্কুল কলেজের অধ্যক্ষদের এসব তথ্য জানাতে হবে। তবে প্রথমবার যারা ফর্ম পূরণ করেছে তাদের আর ফর্ম পূরণ করতে হবে না দ্বিতীয় বছর, শুধু অধ্যক্ষের কাছ থেকে খবর নেওয়া হবে। নিযুত মাইনা প্রকল্পে সরকারের বছরে 300 কোটি টাকা ব্যয় হওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম বছর 2 লক্ষ ছাত্রীকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। 5 বছর ধরে চলবে প্রকল্পে। ফলে 10 লক্ষ ছাত্রী ওই প্রকল্পে লাভান্বিত হবে। ফলে পরবর্তী প্রকল্পের ব্যয় গিয়ে দাঁড়াবে 1500 কোটিতে। মুখ্যমন্ত্রীর দাবি, হায়ার সেকেন্ডারিতে ভালো নম্বর পাওয়া মেয়েদের স্কুটি দেওয়ার ফলে প্রথম ডিভিশন প্রাপ্ত মেয়ের সংখ্যা অনেক বেড়েছে। এবছর প্রায় 40,000 ছাত্রী প্রথম ডিভিশন পেয়েছে হায়ার সেকেন্ডারিতে। নিযুত মাইনা প্রকল্পের ফলেও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি হওয়ার হারও অভাবনীয়ভাবে বাড়বে। কারণ কলেজে আসা যাওয়ার ব্যয়ের জন্যই অনেক অভিভাবকরা মেয়েদের উচ্চশিক্ষায় ভর্তি করাতে চান না। অপরদিকে 75 নয় 60% নম্বর পেলেও এবার ছাত্রীদের স্কুটি। সরকারের সিদ্ধান্ত ছিল এবছর থেকে উচ্চ মাধ্যমিকে 75% নম্বর পেলে তবে স্কুটি দেওয়া যাবে ছাত্রীদের। কিন্তু ভোট পর্বের জন্য বৈধ নির্বাচনী আচরণবিধি জারি থাকায়
এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করতে পারেনি শিক্ষা বিভাগ, তাই এবারও 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা বিভাগ থেকে নোটিফিকেশন জারি করা সম্ভব হয়নি বলে এবার 60% নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রীদেরও স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রায় 50,000 ছাত্রছাত্রীকে স্কুটি দেওয়া হবে। ছাত্রদের ক্ষেত্রে অবশ্য 75% নম্বরের প্রয়োজন হবে। আগামী বছর থেকে অবশ্য মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে 75% নম্বর। অপরদিকে চলতি মাসেই হবে দেশের নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, আগামী 24 জুন শুরু হচ্ছে প্রথম লোকসভা অধিবেশন, চলবে 10 দিন অর্থাৎ 3 জুলাই পর্যন্ত। রাজ্যসভা অধিবেশন শুরু হবে 27 জুন। দেশের 18তম লোকসভা নির্বাচনের পর ফের সরকার গঠন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রবিবার টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নরেন্দ্র মোদী, গঠিত হয় মন্ত্রিসভা। সোমবার মন্ত্রক বন্টনের পর মঙ্গলবার নিজের নিজের মন্ত্রকের দায়িত্ব নেন তৃতীয় মোদী সরকারের মন্ত্রীরা। এরপর বুধবার সমাজ মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, আসন্ন সংসদ অধিবেশনের প্রথম 3 দিন নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন এবং নিজেদের পরিচয় দেবেন। 27 জুন সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির ভাষণ। সেখানে আগামী 5 বছরের সরকারের পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন। পাল্টা বিতর্কে অংশ নেবে বিরোধী শিবির। এছাড়াও এই অধিবেশনেই লোকসভায় স্পিকার নির্বাচন করা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয় মোদী সরকারের বিরুদ্ধে একেবারে শুরু থেকেই যুদ্ধংদেহী মূর্তিতে দেখা যাবে বিরোধীদের। তাদের মতে 2019 সালের এনডিএ সরকার ও 2024-এর সরকারের মধ্যে এবার পার্থক্য অনেকখানি, কারণ গতবার 303 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতার সরকারে এসেছিল বিজেপি। ফলে সংখ্যালঘু বিরোধী শিবির সংসদে বিশেষ গুরুত্ব পায়নি। সংখ্যাতত্ত্বের জুড়ে ভর করে গত 5 বছরের সংসদে একের পর এক বিল পাশ করিয়ে নিতে পেরেছে বিজেপি সরকার। কিন্তু এবার 234 আসন নিয়ে সংসদে বসবে বিরোধী শিবির। ফলে আলোচনা থেকে বিল পাস সবেতেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিরোধীদের। পাশাপাশি এবার মোদী সরকার শরিক নির্ভর, তাই ক্রস ভোটিংয়ে সিদ্ধান্ত বদলে যাওয়ার সম্ভাবনা। আর সেই সমীকরণেই এবার সংসদে সরকার পক্ষকে চাপে রাখার কৌশল সাজাচ্ছে বিরোধী শিবির। অপরদিকে সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থী মঙ্গলদৈয়ে বিজেপি নেতার বাড়িতে ভূপেন। 26-এর ভোটে কংগ্রেসের প্রধানমন্ত্রী এসে প্রচার চালাবেন আসামে, তাৎপর্যপূর্ণ দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। লোকসভা ভোটের ফলে নিশ্চিত হয়েছে রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কারণ 4 বিধায়ক 1 মন্ত্রী নির্বাচিত হয়েছেন লোকসভায়। কিন্তু কংগ্রেসের প্রত্যাশা হচ্ছে 10টি কেন্দ্রে উপনির্বাচন হবে। যে 5 বিধায়ক দল বিরোধিতা করে বিজেপিতে গিয়েছেন, তাদের বিধায়ক পদ খারিজের দাবিতে অটল রয়েছে কংগ্রেস। বিধানসভার অধ্যক্ষ কোনো ব্যবস্থা না নিলে আদালতে যেতেও প্রস্তুত রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাই 10 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ধরে নিয়েই সম্ভাব্য প্রার্থীদের খুঁজে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলদৈর বসন্ত দাসও কংগ্রেস থেকে বিজেপির সঙ্গ দিচ্ছেন, তাই বসন্তের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েছে কংগ্রেস। একই সঙ্গে মঙ্গলদৈয়ের প্রার্থী হিসেবে শক্তিশালী নেতার সন্ধানও করা হচ্ছে। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা আজ গিয়ে হাজির হন কুচ রাজবংশী সম্মিলনীর সভাপতি প্রণব নারায়ণ দেবের বাসভবনে। ঘটনা হচ্ছে, প্রণব নারায়ণ হচ্ছেন বিজেপি নেতা। এবার লোকসভা ভোটে দরং উদালগুড়ি কেন্দ্রে টিকিট চেয়েও বঞ্চিত হয়েছেন তিনি। তাই প্রণব নারায়ণ দেবের ঘরে গিয়ে তার সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির আলোচনা তাৎপর্যপূর্ণ বিষয়। দুজনেই অবশ্য এর পেছনে রাজনীতি থাকার কথা অস্বীকার করেছেন। ভূপেন বোরার দাবি, আমার নিজের ছোট বোনের বিয়ে হয়েছে প্রণবের দাদার সঙ্গে, ফলে ছোট বোনের দেওরের ঘরে এসেছি আমি। রাজনীতির বাইরে পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছেন আমারও। প্রণব নারায়ণ দেবের দাবি, তিনি আমার দাদা, পারিবারিক সূত্রেই ঘরে এসেছেন, এর বাইরে কিছু নয়। কিন্তু কংগ্রেস যে মঙ্গলদৈ কেন্দ্রে উপনির্বাচন চাইছে সেটা স্পষ্ট হয়েছে ভূপেন বোরার মন্তব্যে। তিনি বলেন, 5 বাজারের বিধায়ক পদ খারিজের আর্জি আমরা জানিয়েছি বিধানসভার অধ্যক্ষের কাছে। আশা করি অধ্যক্ষ পদের মর্যাদা রক্ষা করে নীতিগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, আসামের মানুষ যা চাইছেন সেই সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু অধ্যক্ষ দ্রুত সিদ্ধান্ত না নিলে আদালতে যাওয়ার বিকল্পই খোলা থাকবে আমাদের হাতে। উল্লেখ্য, সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দেবপুর কায়স্থ, বসন্ত দাস, শেরমান আলী আহমেদ ও শশীকান্ত দাসের বিধায়ক পদ খারিজের দাবি আর্জি জানিয়ে অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছে কংগ্রেস।
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আজ মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তার দাবি 26-এর বুথে কংগ্রেসের প্রধানমন্ত্রী এসে আসামের বুথে প্রচার চালাবেন। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, দেশের মানুষ এবার বিরোধীদের নির্বাচন করেছেন, শাসক দলকে এবার রুল করতে দেননি জনগণ, দিয়েছেন সরকার চালাতে। বিরোধী জোটও মাত্র 40টি আসন দূরে রয়েছে ম্যাজিক নম্বর থেকে। ফলে বিহারের পল্টুরাম আরও একবার পাল্টি খেলে কি হতে পারে ভেবে দেখুন। চন্দ্রবাবু নাইডুরও বহু ইতিহাস রয়েছে। ফলে আমি মনে করি 26-এর বিধানসভা ভোটে আসামে এসে প্রচার চালাবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।